এই গল্প শুনলে ঘাড়ের লোম দাঁড়িয়ে যাবে। সাবধান, হেডফোন ব্যবহার করুন। আমি আরাফাত, বাংলা ভূতের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ঘটনাটা আমাদেরই অডিয়েন্স আরিফ হাসান জীবনের সত্য গল্প। শুরু করা যাক। আমার নাম আরিফ হাসান। আমি থাকি ঢাকার মহাখালী এলাকার পুরনো 12 নম্বর সেকশনের 5 নম্বর গলিতে। এই লেখাটা পড়ে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা আজও আমাকে রাতে ঘুমাতে দেয় না। অনেক দিন ভেবেছি ঘটনাটা কাউকে বলবো কিনা, কিন্তু যতদিন যাচ্ছে তত বুঝতে পারছি না বললে হয়তো আমি নিজেই পাগল হয়ে যাব। ঘটনাটা ঘটেছিল গত মাসের শেষের দিকে। আমাদের এলাকায় একটা পুরনো কোয়ার্টার আছে। বহু বছর ধরে সেটি পরিত্যক্ত। ছোটবেলা থেকেই শুনে এসেছি ওখানে কেউ থাকে না, কেউ যায় না। যারা ভুল করেও ঢুকেছে তারা নাকি বেশি দিন স্বাভাবিক থাকতে পারেনি। আমি এসব কথায় কখনো বিশ্বাস করতাম না। আমার কাছে সবই লোককথা মনে হতো, ভয়ের গল্প, অযৌক্তিক গুজব। সেদিন বিকেলের দিকে অফিস থেকে ফিরছিলাম, রাস্তায় একটু শর্টকাট করতে গিয়ে হঠাৎ করেই সেই কোয়ার্টারের সামনের রাস্তায় পড়ে গেলাম। চারপাশে তখনও মানুষজন ছিল, দোকানপাট খোলা, রিকশার ঘণ্টা, মানুষের কথা, হর্নের শব্দ, সবকিছু স্বাভাবিক। কিন্তু কোয়ার্টারের সামনে পা দিতেই মনে হলো যেন কেউ হঠাৎ করে সব শব্দ একসাথে থামিয়ে দিল। কানের ঝাঁঝ লেগে গেল সেই নীরবতায়। আমি দাঁড়িয়ে পড়লাম। সামনে একটা লোহার পুরনো গেট, রং উঠে গেছে, জং ধরেছে এমনভাবে মনে হচ্ছিল গেটটা বহুদিন ধরে নিঃশ্বাসও নিচ্ছে না। গেটের ভেতরে সারি সারি কোয়ার্টার, দেয়াল ফাটা, জানালা ভাঙা, দরজাগুলো আধ খোলা, যেন কেউ তাড়াহুড়ো করে উঠে গিয়ে আর ফেরেনি। সবচেয়ে অদ্ভুত বিষয়টা তখনই চোখে পড়ল। এত পুরনো জায়গা হলেও ভেতরে একটা গাছ, একটা লতা, একটা আগাছাও ঢুকে পড়েনি। সবকিছু অস্বাভাবিকভাবে পরিষ্কার, কিন্তু সেই পরিষ্কার ভাবটা জীবিত নয়, মৃত। মনে হলো এই জায়গা পরিষ্কার আছে কারণ এখানে কিছু থাকতে চায়। আমি নিজেকে বললাম, একটু ঢুকেই বেরিয়ে আসব, শুধু একবার দেখব। এই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি ধীরে ধীরে হাত বাড়ালাম এবং গেটটা ঠেলে দিলাম। ঠিক তখনই কর্কশ একটা শব্দ, লোহার সঙ্গে লোহার ঘর্ষণ, চিৎকারের মতো সেই আওয়াজ পুরো কোয়ার্টারের ভেতরে প্রতিধ্বনিত হয়ে আমার কানের ভেতর ফিরে এলো। আর সেই মুহূর্তেই বাতাস হঠাৎ অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেল। এতটাই ঠান্ডা যে আমার হাত পা কেঁপে উঠল। আমি তখনও জানতাম না এই ঠান্ডা শুধু বাতাসের না, এটা ছিল স্বাগত। গেটের ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই আমি প্রথম যে জিনিসটা টের পেলাম তা ছিল নিস্তব্ধতা। এই নীরবতা সাধারণ নীরবতা না, এটা এমন নীরবতা যেখানে শব্দ থাকার কথা কিন্তু নেই। কোনো পাখির ডাক নেই, কোনো কুকুরের ঘেউ ঘেউ নেই, দূরের শহরের শব্দ পর্যন্ত নেই। শুধু আমার নিজের পায়ের শব্দ। প্রতিটা পা ফেলতেই মনে হচ্ছিল এই শব্দটা আমার নয়, কেউ যেন আমার পা দিয়ে হাঁটছে। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। কোয়ার্টারগুলো পাশাপাশি দাঁড়িয়ে, প্রতিটা দরজা আধ খোলা, ভেতরটা অন্ধকার, কিন্তু অন্ধকারটা ফাঁকা না। মনে হচ্ছিল ভেতরে কিছু দাঁড়িয়ে আছে, শুধু আলো নেই বলে দেখা যাচ্ছে না। প্রতিটা জানালার পাশ দিয়ে হাঁটার সময় গায়ের লোম খাড়া হয়ে উঠছিল। মনে হচ্ছিল জানালার ওপাশ থেকে কেউ নিঃশব্দে তাকিয়ে আছে। আমি বারবার মাথা নাড়ছিলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম এগুলো কল্পনা, ভয় পাবার কিছু নেই। ঠিক তখনই আমার কানে একটা শব্দ এলো, খুব হালকা, এতটাই হালকা যে প্রথমে মনে হলো ভুল শুনেছি। মনে হচ্ছিল কেউ মেঝের ওপর নখ বুলিয়ে দিচ্ছে। আমি থেমে গেলাম, শ্বাস আটকে গেল বুকের ভেতর। চারপাশে তাকালাম, কিছুই নেই, কিন্তু শব্দটা আবার হলো। এবার আর ভুল বোঝার সুযোগ নেই।
নখের আঁচড়ের মতো শব্দটা এইবার স্পষ্ট। মনে হচ্ছিল আমার ডান পাশের কোয়ার্টারটার ভেতর থেকেই আসছে। আমি ধীরে ধীরে ফোন বের করলাম, হাত কাঁপছিল। টর্চ অন করলাম। আলো পড়তেই আমার বুকের ভেতর ধপ করে উঠল। ভেতরের দেয়ালে অনেকগুলো হাতের ছাপ, ছোট হাতের ছাপ, এত ছোট যে স্পষ্ট বোঝা যায় এগুলো বাচ্চার হাত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছাপগুলো শুকনো না, মনে হচ্ছিল সবে একটু আগে কেউ দেয়ালে হাত রেখেছে। এই জায়গায় তো বছরের পর বছর কেউ আসে না। তাহলে আমি গিলে ফেললাম। ঠিক তখনই আমার কানের খুব কাছে কারো নিঃশ্বাসের শব্দ পেলাম। তারপর একটা ফিসফিস খুব কাছ থেকে, এখানে থেকো না। শব্দটা এত কাছে ছিল যে আমি নিশ্চিত ওটা আমার কানের ভেতরেই বলা হয়েছে। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু আমার সারা শরীর ঠান্ডায় অবশ হয়ে গেছে। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম এই শব্দ আমার কল্পনা নয়। আর ঠিক তখনই পেছনের দিক থেকে পায়ের শব্দ, এক জোড়া নয়, একাধিক, খুব ধীরে, খালি পায়ে হাঁটার শব্দ। আমি দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। পেছনে তাকানোর সাহস হচ্ছিল না। মনে হচ্ছিল যদি তাকাই তাহলে আর কোনো দিন স্বাভাবিক থাকতে পারবো না। আমি তখনও পেছনে তাকাইনি। পেছন থেকে আসা পায়ের শব্দগুলো ধীরে ধীরে আরও কাছে আসছিল। প্রতিটা শব্দের সঙ্গে আমার বুকের ভেতর ধুক ধুক আরও জোরে বাজছিল। ঠিক তখনই কোয়ার্টারের ভেতরের কোথাও হঠাৎ একটা দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ধপাস! শব্দটা এত জোরে ছিল যে মনে হলো পুরো জায়গাটা কেঁপে উঠল। আমি আর দাঁড়ালাম না। এই জায়গায় ঢোকা যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, সেটা তখনই বুঝে গিয়েছিলাম। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু কয়েক কদম যেতেই থেমে যেতে হলো। পায়ের নিচের মেঝেটা অসমান, কোথাও ভাঙা টাইলস, কোথাও গভীর গর্ত। একটু ভুল হলেই পড়ে যাবার সম্ভাবনা। তবুও মনে হচ্ছিল থামলে আর উঠতে পারবো না। পেছনে আবার সেই পায়ের শব্দ। এবার আর লুকোনোর মতো নয়, শব্দগুলো স্পষ্ট, খালি পায়ে ধীরে ধীরে হাঁটার শব্দ। আমি দাঁত কামড়ে সামনে তাকিয়ে রইলাম। গেটটা দূরে নয়, কিন্তু যতই এগোচ্ছি মনে হচ্ছিল গেটটা যেন আমার থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক তখনই আমার ডান পাশের একটা কোয়ার্টারের ভেতর হঠাৎ করে আলো জ্বলে উঠল। একটা পুরনো হলদেটে টিউবলাইটের আলো। এই জায়গায় বিদ্যুৎ থাকার কথা নয়। সবাই জানে বহু বছর আগেই এখানকার লাইন কেটে দেওয়া হয়েছে। তবুও আলো জ্বলছে। শুধু জ্বলছে না, হালকা কাঁপছে। আলো কাঁপার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরও কাঁপছিল। আমি না তাকিয়ে পারলাম না। ভেতরের ঘরটা অদ্ভুতভাবে সাজানো। মেঝেতে ধুলো নেই, একটা পুরনো খাট, পাশে কাঠের আলমারি। চারপাশের সব কোয়ার্টার ভাঙাচোরা। শুধু এই ঘরটা যেন অন্য সময় আটকে আছে। ঠিক তখনই আমি খেয়াল করলাম খাটের ওপর কেউ বসে আছে। আমি প্রথমে ভাবলাম চোখের ভুল, আলোটা চোখে লাগছে বলে এমন লাগছে। কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম না, কেউ সত্যিই বসে আছে। একটা মেয়ে, চুলগুলো লম্বা, মুখের সামনে ঝুলে আছে, মাথা নিচু, একদম নড়ছে না। ঘরের ভেতর বাতাস নেই, তবুও আমার শরীর ঠান্ডায় জমে যাচ্ছে। আমি তাকিয়ে থাকার সাহস পেলাম না। ঠিক তখনই মেয়েটা ধীরে ধীরে মাথাটা তুলল। আমি আজও জানি না আমি যা দেখেছিলাম ওটা মানুষের মুখ ছিল কিনা। চোখ দুটো অস্বাভাবিক বড়, চোখের সাদা অংশ প্রায় নেই বললেই চলে। ঠোঁট শুকনো, ফেটে গেছে, আর মুখে এমন একটা ভাব যেন সে অনেক আগেই চিৎকার করতে চেয়েছিল কিন্তু পারেনি। সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে করে দাঁড়ালো। ঠিক তখনই আলো নিভে গেল। চারপাশ আবার অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতরেই আমি অনুভব করলাম আমার কাঁধের ওপর কেউ হাত রেখেছে।
হাতটা বরফের মতো ঠান্ডা। এরপর যা শুনবেন সেটা আপনার ঘুম কেড়ে নিতে পারে, তাই আগে বলুন তো কোথায় বসে এই গল্প শুনছেন? ভয়ের মাত্রা কতটা বেড়েছে কমেন্টে জানান। নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নইলে পরের ভয় মিস করবেন। আমার কাঁধের ওপর রাখা হাতটা 1 সেকেন্ডও নড়েনি। বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা যে চামড়ার ভেতর দিয়ে সোজা হাড়ে গেঁথে যাচ্ছিল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হচ্ছিল কেউ আমার শ্বাসটা চেপে ধরে আছে। কানের খুব কাছে আবার সেই গলা, এইবার ফিসফিস না, ভীষণ কাছ থেকে বলা, ফিরে যা। শব্দটার ভেতরে কোনো রাগ ছিল না, ছিল সতর্কতা আর ছিল হুমকি। আমি বুঝে গিয়েছিলাম এই জায়গায় আর দাঁড়িয়ে থাকা যাবে না। আমি হঠাৎ করে ঝাঁকুনি দিলাম, নিজেকে ছাড়িয়ে নিলাম আর দৌড়াতে শুরু করলাম। পেছনে তাকাইনি, তাকানোর সাহস ছিল না। ঠিক তখনই চারপাশের সব দরজা একসাথে বন্ধ হয়ে যাওয়ার শব্দ। ধতাস, ধপাস, ধপাস, একটার পর একটা। মনে হচ্ছিল পুরো কোয়ার্টারটাই জীবন্ত হয়ে উঠেছে। আমি যতই সামনে এগোচ্ছি, মনে হচ্ছিল কেউ আমাকে পেছন থেকে টেনে ধরছে। গেটটা আর দেখা যাচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম এই জায়গা আমাকে যেতে দিচ্ছে না। ঠিক তখনই দূরে একটা কান্নার শব্দ, মেয়েটার কণ্ঠ। এইবার আর ফিসফিস না, কান ফাটানো কান্না। সে কাঁদছে, আর তার কান্নার শব্দ 4 দিক থেকে আসছে, একই সময়, একই সুরে। মনে হচ্ছিল কোয়ার্টারের দেওয়ালগুলোই কাঁদছে। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গেলাম, কারণ আমার সামনে আর কোনো পথ নেই। অন্ধকার, ঘন, চাপা। আর সেই অন্ধকারের ভেতর আমি পরিষ্কার বুঝতে পারছিলাম এইটা কেবল শুরু। এই কোয়ার্টারের ভেতরে ঢোকার পর আমি আর আগের মানুষটা নেই। আর তখনও জানতাম না এই জায়গা থেকে বেরিয়ে গেলেও কিছু একটা আমার সঙ্গে বেরিয়ে আসবে। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গেলাম, কারণ আমার পায়ের সামনে কিছু একটা পড়েছিল। এই অন্ধকার পরিত্যক্ত জায়গায় এমন কিছু থাকার কথা না। আমি নিচু হয়ে তাকালাম। একটা স্কুল ব্যাগ, পুরনো, ধুলোয় ঢাকা, স্ট্র্যাপ ছেঁড়া। এই কোয়ার্টারে কোনো স্কুলের বাচ্চা আসার কথা না, তবুও ব্যাগটা এখানেই পড়ে আছে। আমার মাথার ভেতর একটা অদ্ভুত অনুভূতি ঢুকে গেল, যেন কেউ চাইছে আমি ব্যাগটা তুলি। আমি হাত বাড়ালাম, আঙুল ছোঁয়াতেই হালকা কাঁপুনি খেলল শরীরে। ব্যাগটা অস্বাভাবিকভাবে ঠান্ডা। আমি জিপটা খুললাম। ভেতরে কিছু খাতা, 2-1টা পেন্সিল, একটা ভাঙা রাবার। সব কিছু পুরনো হলেও পরিপাটি করে রাখা। একটা খাতা তুলে নিলাম। প্রথম পাতায় লাল কালি দিয়ে একটা নাম লেখা, মায়া। নামটার দিকে তাকিয়েই আমার বুকের ভেতর একটা অচেনা চাপ অনুভব হলো। নামটা অদ্ভুতভাবে ভারী। খাতার পাতাগুলো উল্টালাম। শেষের দিকে একটা পাতায় লেখা, আমি এখানে থাকি, ওরা আমাকে যেতে দেয় না। হাত কাঁপতে লাগলো। পরের লাইনে, যে পড়বে সে আমাকে দেখবে। ঠিক তখনই আমার কানের খুব কাছে একটা নিঃশ্বাসের শব্দ, উষ্ণ নিঃশ্বাস। এই জায়গায় বাতাস থাকার কথা না। আমি ঘাড় ঘোরাতে যাচ্ছিলাম, ঠিক তখনই খাতার পাতায় নতুন করে লেখা উঠতে লাগলো আমার চোখের সামনে। কালি গড়িয়ে গড়িয়ে একটা নতুন লাইন, তুমি পড়েছ। আমার শরীর বরফ হয়ে গেল। আমি ব্যাগটা ছুঁড়ে গেলাম, আর ঠিক তখনই বুঝলাম এই কোয়ার্টারে আমি একা নই। আর মায়া আর শুধু একটা নাম না, সে এখন আমাকে চিনে ফেলেছে। আমি তখন কোয়ার্টার থেকে সামহাউ বেরিয়ে এসেছি। কিভাবে বেরিয়েছি আজও পরিষ্কার মনে নেই।
শুধু মনে আছে গেটের বাইরে পা রাখার পর হঠাৎ করে চারপাশের শব্দ আবার স্বাভাবিক হয়ে গেল। গাড়ির হর্ন, মানুষের কথা, দূরের কোলাহল, কিন্তু আমার ভেতরটা একদম ফাঁকা। মনে হচ্ছিল আমি শরীর নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আত্মাটা ওখানেই আটকে গেছে। হাত কাঁপছিল। আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম। নিজেকে বোঝাতে চাইলাম সবকিছু আমার কল্পনা, ভয় থেকে তৈরি হওয়া ভুল। আমি গ্যালারি খুললাম, ক্যামেরা অন করলাম, নিজের মুখ দেখব বলে। কিন্তু স্ক্রিন অন হতেই আমার নিঃশ্বাস আটকে গেল। স্ক্রিনে শুধু আমি না, আমার পেছনে, ঠিক আমার কাঁধের একটু পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। মুখটা ঝাপসা, চুলগুলো মুখের সামনে। আমি একবার চোখ পিটপিট করলাম, আবার তাকালাম। ছায়াটা তখনও আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে নড়ছে না, যেন জানে আমি তাকিয়ে আছি। হঠাৎ ছায়াটা মাথায় একটু কাঁধ করল, ঠিক সেই একই ভঙ্গিতে যেভাবে ওই ঘরের ভেতর মেয়েটা তাকিয়েছিল। আমি চিৎকার দিয়ে মোবাইলটা বন্ধ করে দিলাম। হাত থেকে পড়ে যেতে যেতে আটকে গেল। হার্ট এত জোরে ধাক্কা দিচ্ছিল, মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। আমি নিজেকে বললাম, দেখিস না, আর দেখিস না। কিন্তু কৌতূহল আর ভয় একসাথে মাথায় চেপে বসেছিল। আমি আবার গ্যালারি খুললাম। এইবার ছবিটা ছিল একটা সেলফি। আমি জানি আমি ছবিটা তুলিনি। ছবির ভেতর আমি সামনে, চোখ বড় বড়, ভয় জমে আছে মুখে, আর পেছনে ওই মেয়েটা। এইবার মুখ স্পষ্ট, চোখ দুটো কালো গর্তের মতো, আর ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি। ছবির নিচে একটা টাইম স্ট্যাম্প, ঠিক সেই সময় যখন আমি কোয়ার্টারের ভেতরে ছিলাম। আমি বুঝে গিয়েছিলাম ও শুধু ওই জায়গায় নেই, সে আমার সাথে এসেছে। সেদিন রাতে আমি আর কোথাও যাইনি, সোজা বাসায় চলে এসেছি। দরজা বন্ধ করেই লকটা দুবার ঘোরালাম। জানালাগুলো বন্ধ, লাইট জ্বালানো, সবকিছু স্বাভাবিক মনে হওয়ার কথা, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা এখনো আমার সাথে আছে। ঘাম ভেজা হাতে আমি বাথরুমের দিকে গেলাম, মুখে পানি দেব, নিজেকে বলবো সব ঠিক আছে। বাথরুমের লাইট অন করলাম, আয়নার সামনে দাঁড়ালাম। প্রথম কয়েক সেকেন্ড সব ঠিকই ছিল, আমি, আমার মুখ, ভয়ে ক্লান্ত চোখ। তারপর আয়নার ভেতরের আমি নড়ল না। আমি চোখ পিটপিট করলাম। আয়নার ভেতরের চোখ 1 সেকেন্ড দেরিতে নড়ল। আমার বুকের ভেতর একটা তীক্ষ্ণ ঠান্ডা ছুরি ঢুকে গেল। আমি ধীরে ধীরে ডান হাত তুললাম। আয়নার ভেতরের হাত একটু পরে উঠল। এইটা কোনো প্রতিফলন না, এইটা অনুকরণ। আমি ফিসফিস করে বললাম, কে তুমি? আয়নার ভেতরের ঠোঁট ধীরে ধীরে নড়ল, কিন্তু শব্দটা আমার মুখ থেকে বেরোল না। শব্দটা এলো আমার মাথার ভেতর থেকে। তুমি আমাকে দেখেছ। আয়নার ভেতরের মুখটা ধীরে ধীরে বদলাতে লাগল। চোখের নিচে কালো দাগ, ত্বক ফ্যাকাশে, আর তারপর চুল মুখের সামনে ঝুলে পড়ল। আমি আর নিজেকে দেখছি না, আমি তাকে দেখছি। মায়া। সে আয়নার ভেতর থেকে খুব কাছে এসে দাঁড়ালো। আয়নার কাছে তার নিঃশ্বাসের দাগ, তার ঠোঁট নড়ছে। আমাকে ভুলতে পারবে না। হঠাৎ করে বাথরুমের লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার। আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পর লাইট আবার জ্বলে উঠল। আমি দ্রুত আয়নায় তাকালাম। আয়না আবার স্বাভাবিক, শুধু আমার গলায় হালকা লালচে দাগ, যেন কেউ অনেকক্ষণ ধরে ওখানে আঙুল চেপে রেখেছিল। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। লাইট চালানো, চোখ খোলা, মনে হচ্ছিল ঘরের প্রতিটা কোণ আমাকে দেখছে। হঠাৎ টুপ, কোথাও পানি পড়ার শব্দ। আমি কান খাড়া করলাম। আবার টুপ টুপ, বাথরুম থেকে আসছে। আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। বাথরুমের দরজা আমি নিশ্চিত বন্ধ করেছিলাম, কিন্তু এখন দরজাটা আধ খোলা। ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে। আমি দরজাটা ঠেলে খুললাম। সিঙ্কের কল আস্তে আস্তে খোলা।
পানিটা পড়ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা পানির ভেতরে না, সিঙ্কের ভেতরের পানির ওপর স্পষ্ট একটা হাতের ছাপ, 5টা আঙ্গুল লম্বা, অস্বাভাবিক। এই ছাপটা পানির ভেতরে ভাসছে। আমি এক পা পিছিয়ে গেলাম। ঠিক তখনই আমার মোবাইলটা বিছানার ওপর থেকে নিজে নিজে জ্বলে উঠল। নোটিফিকেশন সাউন্ড, টিং। আমি মোবাইলটা তুললাম। অচেনা নাম্বার, মেসেজে লেখা, তুমি জেগে আছো। আমার শ্বাস আটকে গেল। আমি রিপ্লাই করলাম না। পরের মেসেজ, আয়নায় যেমন দেখেছ পানিতেও আমি থাকি। হাতের ছাপটা হালকা নড়ল, যেন আঙুলগুলো আমার দিকে বাড়ছে। আমি চিৎকার করে বাথরুমের দরজা বন্ধ করে দিলাম। দরজার ওপাশ থেকে একটা নখের আঁচড়ের শব্দ। মোবাইলে আবার মেসেজ, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করি না। কয়েক সেকেন্ড থেমে, যদি তুমি আমার কথা শোনো। আমি বুঝে গিয়েছিলাম এইটা আর কোনো স্বপ্ন না। মায়া এখন আমার ঘরের ভেতর, আমার রাতের ভেতর। ভোরের অন্ধকারটা এখন ঘরে ঢুকে গেছে। মায়া ধীরে ধীরে আমার পাশে দাঁড়ালো। চোখে কোনো রাগ নেই, কেবল এক অবর্ণনীয় ক্লান্তি। সে বলল, যেখানে ঢুকছ সেখানে নিয়ম আছে। আমি চমকে তাকালাম। নিয়ম? আমি বললাম, ভয় আঁকড়ে ধরে। মায়া হেসে না, কেবল আঙুল তুলে চুপচাপ দেখালো। তার হাতের নখগুলো হালকা নাড়ছে, যেন বাতাস ছেঁচে দেয়। যদি তুমি এখানে প্রবেশ করো, সে ফিসফিস করল, তুমি শুধু নিজের ভয়ই নয়, অতীত রেখে আসবে। আর যে চলে যায় সে আর পূর্ণ ফিরে আসে না। আমার গলা শুকিয়ে গিয়েছিল, শ্বাস নিতে পারছিলাম না। প্রতিটি শব্দ যেন ভেতর ঘুকে মন কেটে দিচ্ছে। মায়া ধীরে ধীরে করিডরের এক পাশে হেলে দাঁড়ালো। তার কণ্ঠ যেন বাতাসের সঙ্গে মিশে গেছে। প্রথম চুক্তি হল, সে বলল, যে এখানে প্রবেশ করে সে নিজের অন্তরের কিছু অংশ আমাদের দিয়ে যাবে। এটা শুধু ভয় নয়, এটা প্রতিশ্রুতি। আমি বুঝতে পারছিলাম, যদি না দেই, এই দরজা কখনো খুলবে না। এই কোয়ার্টার আমার শরীর এবং আত্মা ধরে রাখবে। হঠাৎ করেই দেওয়াল থেকে হালকা ফিসফিস শুনতে পেলাম। অনেকগুলো স্বর একসাথে বলছে, একজন লাগবে, একজন লাগবে। আমি বুঝতে পারলাম, এখানে ঢোকা মানেই ভয়, আতঙ্ক এবং এক অবর্ণনীয় নির্যাতনের মুখোমুখি হওয়া। আমাকে নিজেকে দিতে হবে। আমি হাতটা সামনে বাড়ালাম। ঠান্ডা বাতাসে ভয়ঙ্কর স্পর্শ। ভেতরের অন্ধকার যেন আমার আত্মার মধ্যে ঢুকে গেছে। প্রতিটি তালা, প্রতিটি কোণ আমার জন্য অপেক্ষা করছে। মায়া আরও কাছে এগোলো। তুমি প্রস্তুত? তার প্রশ্ন ঘরে প্রতিধ্বনিত হল। মাঝে মাঝে যেন বাতাসও থেমে গেছে। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ, প্রস্তুত। আমি জানতাম যে একবার এই চুক্তি করবে, তার ভয় আর স্মৃতি কিছু অংশ এই কোয়ার্টারের সঙ্গে থেকে যাবে। কিন্তু যদি সম্মত হই, আমি বেঁচে যাব। মায়া একপাশে হেলে দাঁড়িয়ে আমার প্রতিক্রিয়া দেখছে। তার চোখে শুধুই নীরবতা, শুধু শূন্যতা। কিন্তু আমি বুঝতে পারছিলাম, এই শূন্যতার আড়ালে লুকানো আছে নিয়মের ভয়ঙ্কর শক্তি। আমি ধীরে ধীরে করিডরের দিকে এগোলাম। প্রতিটি ধাপ আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছে। প্রতিটি ছায়া আমার পাশে দাঁড়িয়ে আছে। এখন আর কোনো পিছিয়ে যাওয়ার পথ নেই। যতই আমি করিডরের দিকে এগোলাম, ভেতরের অন্ধকার আরও ঘন হয়ে গেল। দেওয়ালগুলোর ফিসফিসানি যেন সরাসরি আমার কানে ধাক্কা দিচ্ছে। পেছনে তাকাও, পেছনে তাকাও। আমি মাথা ঘোরালাম। কিছু দেখলাম না, শুধু ছায়া। কিন্তু ছায়া কেবল আমার নয়। কোণের অন্ধকারে লুকিয়ে থাকা সেই ছায়াগুলো আমার গতির সাথে মিলিত হয়ে নাচছে। হঠাৎ মনে হলো কেউ বা কিছু আমাকে চেপে ধরছে। আমি ছুটে যেতে চাইলাম, কিন্তু ধীরে ধীরে পায়ের তলা যেন জমে গেছে। প্রতিটি ধাপ শব্দ করছে, প্রতিটি শব্দ যেন আমাকে আরও ভীত করছে।
হঠাৎ করেই একটি কণ্ঠ ফিসফিস করল, আমরা সব জানি, সব দেখেছি। ভয় আমার রক্তে মিশে গেল। আমি বুঝতে পারলাম এখানে অতীত এবং বর্তমানের সব ভয় আমার পিছনে দাঁড়িয়ে আছে। পেছনের এক কোণে দেখলাম একটি ছায়া আমার সাথে হাঁটছে। এটি মানুষের মতো, কিন্তু মুখ নেই, হাত নেই, শুধু দীর্ঘ অন্ধকার আকারে ধুলোর মতো ভেসে যাচ্ছে। আমি হালকা চেঁচামেচি করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। ভয় আমার গলা চেপে ধরেছে, প্রতিটি শ্বাস যেন আগুনে ভরে যাচ্ছে। মায়া করিডোরের অন্য প্রান্তে হেসে বলল, ভয়কে লুকানো যাবে না, তুমি এখন সেটা দেখছ, এখান থেকে কেউ সহজে বের হতে পারে না। ছায়াগুলো ক্রমশ ঘন হচ্ছিল। এবার তারা শুধু আমার পিছনে নয়, চারপাশে। দেওয়াল, ছাদ, ফ্লোর সবকিছু যেন জীবিত। প্রতিটি ফিসফিসানি, প্রতিটি ছায়া আমাকে আরও ঘিরে ফেলছে। আমি বুঝতে পারলাম এটি শুধুমাত্র ভয় নয়, এটি এক ধরনের শক্তিশালী চাপে পরিণত হয়েছে। যে কোনো ভুল ধাপ, যে কোনো সংকোচ এখানে প্রবেশের পর থেকে তা শোধ করা যাবে না। আমি শ্বাস নিয়েই করিডোরের দিকে এগোলাম। ভয়ের প্রতিটি দানা আমার দেহে দংশন করছে, কিন্তু এগোতে হবে, কারণ একবার থেমে গেলে ছায়াগুলো আমাকে অজান্তেই গিলে ফেলবে। আমি করিডোরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এগোলাম। ভয় যেন আমার ছায়ার সাথে নাচছে। প্রতিটি ফিসফিসানি, প্রতিটি বাতাসের ঝাঁপটা এবার যেন কানের ভেতর থেকে চিৎকার করছে। হঠাৎ করেই ছায়াগুলো দ্রুত আমার চারপাশে ঘুরতে শুরু করল। দেওয়াল, মেঝে, ছাদ সবকিছু যেন আমার প্রতি আগ্রাসী। আমি ভীতিহীন থাকার চেষ্টা করলাম, কিন্তু পায়ের তলা কাঁপছে, হৃদয়ে যেন বুকের বাইরে ঠক ঠক করছে। মায়ার কণ্ঠ শোনা গেল, এখান থেকে কেউ সহজে বের হতে পারে না, ভয়কে ছাড়া কিছুই বাঁচে না। আমি অনুভব করলাম সে শুধু কথা বলছে না, এখানকার অন্ধকারও কথা বলছে। কোণের অন্ধকারে একটি ছায়া দ্রুত আমার দিকে ছুটে এলো। আমি শ্বাস ফেলতে চেষ্টা করলাম, কিন্তু শ্বাস বেরোচ্ছিল না। হঠাৎ একটি ছোট্ট শিশু ধীরে ধীরে হেসে আমার দিকে তাকালো। তার হাসি চিৎকারের মতো ভয়ঙ্কর, হাড় কেঁপে ওঠার মতো। আমি পিছনে ঘুরে দৌড়াতে চাইলাম, কিন্তু মনে হলো মেঝে যেন তরল হয়ে গেছে, আমার পায়ে আটকানো। দূরের এক দরজা হঠাৎ ফিসফিস করে খুলে গেল। দেখলাম সেই ভাঙা দরজার ভেতরে অদৃশ্য হাত বাইরে বের হওয়ার চেষ্টা করছে। আমার চোখের সামনে সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। মায়া আবার বলল, একজন লাগবে, একজন লাগবে। প্রতিটি ধাপ, প্রতিটি স্পর্শ, প্রতিটি ফিসফিসানি এবার আমার মস্তিষ্কে সরাসরি ভয় ঢুকছে। আমি বুঝতে পারলাম এখান থেকে বের হওয়া সহজ নয়। আমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভয় এখানে ধীরে ধীরে চক্রাকারে শোষিত হচ্ছে। আমি করিডোরের অন্ধকারে ধীরে ধীরে এগোচ্ছিলাম। প্রতিটি ধাপের সাথে সাথে পেছন থেকে ধীরে ধীরে পায়ের শব্দ শুনছি, কিন্তু কেউ নেই। এ যেন ছায়াগুলোই হাঁটছে। মায়া আমার পাশে আছে, কিন্তু এবার সে কোনো শব্দ করছে না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রতিটি দেয়ালের ছায়া ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে। মনে হচ্ছে তারা আমার চারপাশে ঘেরাও গড়েছে। হঠাৎ করেই দূরের দরজা ফিসফিস করে খুলল। একটি অদৃশ্য কণ্ঠ বলল, যাও না, এখানে থাকো। আমি শ্বাস নিতে চাইলাম, কিন্তু মনে হলো হাওয়া আমার ফুসফুস আটকে দিচ্ছে। একটি কোণে মেঝে হালকা কম্পন অনুভব হলো। মৃত আত্মাদের পদচারণা যেন আমার পায়ের তলার সঙ্গে মিলছে। আমি থামলাম, মন কেঁপে উঠল, কিন্তু পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। মায়া হালকা আওয়াজে বলল, ভয়কে ছাড়ো, না হলে ফিরে যেতে পারবে না। প্রতিটি ফিসফিসানি, প্রতিটি বাতাসের ঝাপটা এবার আমার কানের ভেতর দিয়ে সরাসরি শিরায় ঢুকছে। আমি বুঝতে পারলাম এই জায়গা শুধু আমার ভয় নয়, আমার মনের সব কিছুকে খায়।
আমার চারপাশের অন্ধকার যেন একটি প্রাণী হয়ে দাঁড়িয়েছে, প্রতিটি কোণে আমার প্রতিটি পদক্ষেপের ফলাফল যাচাই করছে। আমি এক ধাক্কায় এগোতে লাগলাম। প্রতিটি ধাপের সাথে সাথে মনে হলো ছায়াগুলো আরও ঘনিয়ে আসছে, শ্বাস আটকে দেওয়ার মতো। মায়া আমার হাত ধরল এবং একটি কণ্ঠ বলল, যদি তুমি এগো, নিজের কিছু ফেলে আসো, না হলে তুমি এখানেই থাকবে। আমি ধীরে ধীরে করিডোরের অন্ধকারে এগোচ্ছিলাম। প্রতিটি দেওয়াল ফসফসে শীতল শ্বাস ছড়াচ্ছিল, আর মায়া আমার পাশে নিঃশব্দ ছায়ার মতো ভেসে চলছিল। হঠাৎ করেই করিডোরের শেষ প্রান্তে একটি লোহার দরজা শিকলবদ্ধ দেখা দিল। শিকলের উপর ছোট ছোট নখ দিয়ে খোদাই করা নামগুলো ঝাঁপ দেয়া দৃষ্টির মতো ভয় সৃষ্টি করছিল। প্রতিটি নাম যেন আমাকে অচেতন ভয়ে ঠেলে দিতে চাইছে। মায়া নীরবভাবে আমাকে বলল, এটাই আসল দরজা। ভিতরে ঢুকলে কিছুই আর আগের মতো থাকবে না, তোমার এক অংশ এখানেই আটকে যাবে। আমি হাত বাড়ালাম। শীতল লোহার স্পর্শ আমার হাতে কেপন তুলল। ঠিক সেই মুহূর্তে দূরের করিডর থেকে অজস্র ফিসফিসানি আওয়াজে ভরে গেল। একজন লাগবে, একজন লাগবে। একাধিক কণ্ঠ একসাথে কানে ঢুকছে, মনে হচ্ছে শুধু আমার ভয়কে খুঁজছে। আমার বুকের ভেতর কাঁপন শুরু হলো। পেছনে তাকালেই আমি দেখতে পাবো ছায়া ভেসে উঠছে, চুপচাপ, চোখ ফাঁকা, আমার দিকে তাকিয়ে। আমি জানতাম যদি এখন পিছনে তাকাই আমার মনের ভয় পুরোপুরি খাওয়া হবে। মায়া নীরবভাবে আমার হাত ধরে বলল, সাহস থাকলে এগো, কিন্তু মনে রেখো, যা যাবে সবই এখানে থাকবে। আমি গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল ছায়াগুলো আরও ঘন হচ্ছে, ফিসফিসানি আমার মনের ভেতর ঢুকে যাচ্ছে। শেষে আমি হাত দিয়ে শিকল সরালাম এবং লোহার দরজা ধীরে ধীরে খুলল। ভেতরের অন্ধকার নিঃশব্দ, ঘন এবং আতঙ্কে পূর্ণ। মায়া আমার পাশে দাঁড়ালো, মুখে কোনো ভয় নেই, শুধু শূন্যতা। আমি বুঝতে পারলাম এই দরজা পার হওয়ার জন্য আমাকে আমার কিছু অংশ এখানেই রেখে যেতে হবে। দরজাটা পুরোপুরি খুলতেই ভেতর থেকে এমন এক গন্ধ বেরোলো, পচা লোহা আর ভেজা মাটির মিশ্র গন্ধ। এই গন্ধটা আমি আগে কখনো পাইনি, কিন্তু শরীর চিনে ফেলল। ভেতরের ঘরটা অস্বাভাবিকভাবে বড়, ছাদ এত উঁচু যেন অন্ধকারটাই ছাদ হয়ে ঝুলে আছে। মাঝখানে একটা গোল ঘর, মেঝের ওপর চক দিয়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন, বৃত্তের ভেতরে বৃত্ত, আর চারপাশে হাতের ছাপ, অনেক হাতের ছাপ, ছোট বড়, কিছুতে আঙুল নেই। মায়া ধীরে ধীরে বৃত্তের মাঝখানে দাঁড়ালো। সে এবার আমার দিকে তাকালো, প্রথমবার। তার চোখে কোনো রাগ নেই, কোনো হিংসা নেই, শুধু অসহ্য কষ্ট। সে বলল, এই ঘরটা শেষ না, এটা চলতে থাকে। আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু গলার ভেতর শব্দ আটকে গেল। হঠাৎ করে দেয়ালের ভেতর থেকে ছায়াগুলো বেরোতে শুরু করল, একটার পর একটা। সবাই দাঁড়িয়ে আছে নীরবে, তাদের চোখ নেই, মুখ নেই, কিন্তু সবাই আমার দিকে তাকিয়ে। মায়া বলল, প্রতিশ্রুতি দিতে হবে। আমি ফিসফিস করে বললাম, কিসের প্রতিশ্রুতি? মায়া হাত তুলল, তার তালুতে একটা পুরনো কাটা দাগ, শুকনো, গাঢ়। এই ঘরে যে ঢোকে, সে বলল, সে বাইরে গিয়ে সব বলবে না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, আমার বুক চেপে ধরল। আর যদি কেউ আবার আসে, মায়া খুব আস্তে বলল, তুমি তাকে থামাবে না। আমি বুঝে গেলাম
এই জায়গা বাঁচতে দেয়, কিন্তু বিনিময়ে মানুষ বানায় না। মেঝের বৃত্তের ভেতর আমার পা নিজে থেকেই এগিয়ে গেল। চকচকে চিহ্নগুলো লালচে হয়ে উঠল, যেন নিচে কিছু নড়ছে। মায়া আমার কানের কাছে এসে শেষ কথা বলল, এই ঘরটা তোমাকে ছেড়ে দেবে, কিন্তু আমরা তোমাকে ছাড়ব না। ঘর থেকে বের হওয়া মাঝে মাঝে সহজ মনে হলেও আজকের পথটা অন্যরকম ছিল। ধাপে ধাপে আমি লক্ষ্য করলাম আমার হাতের আঙুলগুলো সোজা নয়, চোখের পলক একটু ধীরে চলছে। শরীরের প্রতিটি অংশ যেমন নিজে থেকে কিছু বলছে। রাস্তায় যখন ফিরলাম সবকিছু পরিচিত লাগছিল, কিন্তু বাতাসে কিছু অদ্ভুত প্রতিধ্বনি ছিল। মানুষেরা হাঁটছে, কিন্তু তাদের মুখ আমি আগে দেখিনি। সবাই আমার দিকে তাকাচ্ছে, চোখে অদ্ভুত শূন্যতা। আমি হঠাৎ বুঝতে পারলাম ঘরের ভেতরের ছায়ারা আমার সঙ্গে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে একটা খণ্ডনীয় অনুভূতি আসছে, যেন কেউ আমার ভেতর দিয়ে গোপনে হাঁটছে। আমার নিজের ছায়া হঠাৎ ছায়ার মতো আচরণ করছে না, এটা কিছুটা পিছিয়ে কিছুটা সামনে এগোচ্ছে। আমি আমার বুকের দিকে হাত দিলাম, সেখানে ছোট ছোট দাগ, যেমন কেউ আগে থেকেই চিহ্ন রেখে গেছে। প্রথমবারের মতো আমি অনুভব করলাম আমি আর আগের আমি নই। প্রতিটি পদক্ষেপ আমাকে ধীরে ধীরে এক নতুন বাস্তবতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। মায়ার কথা মনে পড়ল, আমরা তোমাকে ছাড়ব না। আমি বুঝতে পারলাম এই ছায়াগুলো, এই ভয়, এই দাগগুলো সবই আমার সঙ্গে এখন বন্ধুর মতো। এখন শুধুমাত্র একটি প্রশ্ন বাকি, আমি কি তাদের শত্রু হই নাকি তাদের স্বীকার করি? আমি ধীরে ধীরে সেই শেষ দরজার দিকে এগোলাম। প্রতিটি ধাপ যেন আমার হৃৎস্পন্দনের সঙ্গে তাল মেলাচ্ছে। ঠান্ডা বাতাস মুখে এসে লাগল, ভেতরের অন্ধকার যেন আমাকে জড়িয়ে ধরছে। মায়া আমার পাশে। এইবার মুখে কোনো ভয় নেই, শুধু শূন্যতা আর ক্লান্তির ছাপ। দরজার সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম, ভেতরে ঢুকতে হলে আমাকে নিজের এক অংশ ফেলে আসতে হবে। ভয়, স্মৃতি, অতীত সবই একবারের জন্য ছেড়ে দিতে হবে। হাতে ঠান্ডা স্পর্শ, হৃৎপিণ্ড কাঁপছে। আমি দরজার হাতল ধরি, ভেতরের অন্ধকার আরও গভীর। হঠাৎ ফিসফিস আওয়াজ থেমে যায়। নীরবতা ভয়ঙ্কর, প্রতিটি কণ্ঠ নীরব, শুধু আমার শ্বাসের শব্দ। ভেতরে পা রাখতেই চোখে পড়ল ছায়া একত্রিত হয়ে মানুষদের মতো দাঁড়িয়ে আছে। পুরুষ, নারী, শিশু, সবাই চোখে ক্লান্তি, মুখে কোনো রাগ নেই। মায়া ধীরে ধীরে আমার পাশে দাঁড়ালো। সে হাত বাড়ালো, আমি ধরলাম। ঠিক তখনই বোঝা গেল, যারা আগে আটকে গিয়েছিল তারা এখন শান্ত। তাদের ভয় আর ক্লান্তি মিলেমিশে আমার সঙ্গে এসেছে। আমি বুঝতে পারলাম, এই দরজা শুধুই পরীক্ষা নয়, এটি শর্ত। যারা যেতে চায় তাদের কিছু ফেলে আসতে হবে। এখন মায়া বলল, তুমি বাঁচবে, কিন্তু নিজের অংশ দিতে হবে। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। ভিতরের সব ছায়া আমাকে দেখছে, কেউ কিছুই বলছে না, শুধু নীরব চোখে আমাকে অনুমতি দিচ্ছে। আমি শ্বাস নিলাম, প্রথমবারের মতো ভয়কে নিজের সঙ্গে গ্রহণ করতে প্রস্তুত। দরজার হাতলে চাপ দিলাম। অন্ধকারের ভিতর আলো ছড়াতে শুরু করল। প্রতিটি দেওয়াল উজ্জ্বল হয়ে উঠল। মায়া আমার পাশে, শুধু শূন্যতা, কোনো ভয় নেই। আমি জানলাম আমি এই জায়গা থেকে বাঁচব, কিন্তু যা কিছু আমার সঙ্গে এসেছে তাও থেকে যাবে। একটি অংশ আমার চিরকাল এখানেই আটকে থাকবে। আমি দরজার ভেতর থেকে বের হতে চাইছিলাম, কিন্তু হঠাৎ অন্ধকারের গভীরতা আরও ঘন হয়ে গেল। মায়া আমার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে অদ্ভুত এক সতর্কতা, যেমন কেউ আমাকে বাইরে যেতে দিতে চায় না।
শূন্যতা ধীরে ধরে, শব্দগুলো যেন বাতাসের সঙ্গে মিলিয়ে কেটে গেছে। ফিসফিস আওয়াজ আবার ফিরে এসেছে, এবার আরো জোরে, আরো কাছ থেকে। একটি কণ্ঠ নিঃশব্দে বলল, বাইরে যেতে চাও, তবে তোমার ভয় পুরোপুরি ছেড়ে দিতে হবে। আমি দম বন্ধ করে স্থির হয়ে দাঁড়ালাম। আমার ভয়, স্মৃতি, অনিশ্চয়তা সবই একসাথে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। হৃদয় কেঁপে উঠল, পায়ে শক্তি নেই, হাওয়ায় যেন তীব্র শীত ছড়ালো। মায়া আমার হাত ধরে বলল, চলো, এবার শেষ। আমি গভীর নিঃশ্বাস নিলাম, ভয়কে নিজের সাথে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু ধীরে ধীরে তার ওজন হালকা হতে লাগল। ছায়া আস্তে আস্তে আলোর মধ্যে মিলিয়ে গেল, শূন্যতা যেন আমাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে পিছিয়ে গেল। হঠাৎ একটি ঝাঁপের শব্দ, ছায়াগুলো ভেঙে পড়ল, প্রতিটি দেয়াল নতুন আলোতে ঝকঝকে হয়ে উঠল। আমি বুঝলাম, চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হল। ভয়কে সরাসরি মুখোমুখি হওয়া এবং তাকে স্বীকার করাই ছিল এই পরীক্ষা। মায়া হেসে বলল, তুমি পারলে, এখন তুমি বের হতে পারো, কিন্তু যা কাঁধে বয়ে নিয়ে চলেছ তা চিরকাল তোমার সঙ্গে থাকবে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম, প্রতি ধাপ যেন আমাকে নতুন জীবন শেখাচ্ছে। ছায়ার সব ভয়না মুহূর্ত এখন কেবল স্মৃতি। আমি জানি, যে কেউ এই জায়গায় আসে তাকে তার ভয়কে গ্রহণ করতে হয়, আর তা না হলে বের হওয়া সম্ভব নয়। দরজা খুলে বাইরে আলো প্রবেশ করল, হালকা বাতাস মুখে লাগল। আমি বেরিয়ে এলাম, একটু ক্লান্ত, কিন্তু জীবন এবং ভয়কে আরো শক্তভাবে অনুভব করছি। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, সূর্য কুয়াশার মধ্যে ঝলমল করছে। প্রতিটি রোদ ছোঁয়ায় মনে হচ্ছিল যেন জীবন নতুনভাবে শ্বাস নিচ্ছে। ভয়, চাপ, অন্ধকার সবই এখন শুধু স্মৃতি। তারা আমার কাঁধে আর ভার নয়, বরং শক্তি এবং শিক্ষা হয়ে উঠেছে। মায়া আমার পাশে দাঁড়িয়ে হাসছে, তার চোখে সেই শান্তি যা শুধু সেই মানুষই পায় যিনি নিজের ভয়কে চ্যালেঞ্জ করেছেন। পেছনে তাকিয়ে দেখি, অন্ধকার কক্ষটি এখন নিঃসঙ্গ এবং ধ্বংসপ্রাপ্ত মনে হচ্ছে। ফিসফিস শব্দ আর নেই, ছায়াগুলো বিদায় নিয়েছে। এখান থেকে বের হয়ে আসা প্রতিটি পদক্ষেপ ছিল এক এক অধ্যায়, যা আমাকে ভয়ের জালে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু আমি তা জয় করেছি। আমি গভীর নিঃশ্বাস নিয়ে মুক্তির আলোতে দাঁড়াই। প্রতি কণা বাতাস যেন বলে, তুমি পেরেছ, তুমি বেঁচেছ, তুমি শক্তিশালী। মায়া চলে গেল, আমি একা থাকি, কিন্তু একা না, বরং আমার নিজের ভয় এবং সাহসের সঙ্গে সম্পূর্ণ। এবার আমি জানি, ভয় শুধু একটি পরীক্ষা, এবং আমি সেই পরীক্ষায় জয়ী। চূড়ান্ত মুক্তি সেই মুহূর্তে আসে যখন তুমি নিজের অন্ধকারের মুখোমুখি হও, তারপরে নিজেকে ছেড়ে দিয়ে নতুন আলোকে আলিঙ্গন করো। আমি সেই আলোকে বুকে ধারণ করি এবং নতুন জীবন শুরু করি, ভয়কে ছাড়িয়ে।